নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আজকে আলোচনা করব অ্যারিস্টটলের ট্র্যাজেডি নিয়ে, অ্যারিস্টটলের পোয়েটিক্স নিয়ে। আমাদের এর আগের দিনে আলোচনা হয়ে গেছে, যেখানে আমরা প্লেটো এবং অ্যারিস্টটলকে একটা কম্পারেটিভ আলোচনা হিসেবে পেয়েছি। তুলনামূলক বলা যেতে পারে, আর্গুমেন্টেটিভ ডিসকাশন ছিল, দ্বিমত বিমত, তর্ক বিতর্ক নিয়ে ওনারা কি পক্ষে যুক্তি দিচ্ছেন কি বিপক্ষে বলছেন, এই আলোচনা ছিল অ্যারিস্টটলের পোয়েটিক্সে, প্লেটোকে নিয়ে, পোয়েট্রি সম্পর্কে এবং আরও বিভিন্ন বিষয়, ফিলসফি, মিউজিক এটসেট্রা। আজকের আমরা বিষয়বস্তু যেটা আলোচনা করব, যে অ্যারিস্টটলের পোয়েটিক্সে টোটাল আমরা 26টা চ্যাপ্টার দেখতে পাই। সেই 26টা চ্যাপ্টারের মধ্যে 6 থেকে 9 নম্বর চ্যাপ্টারে আমরা অ্যারিস্টটলকে ট্র্যাজেডি নিয়ে বলতে শুনেছি, এবং সেই ট্র্যাজেডি কি বা কাকে বলে, ট্র্যাজেডির কি কি গুরুত্বপূর্ণ এলিমেন্টস আছে, এবং ট্র্যাজেডিতে কোন কোন ইউনিটি কে ধরে রাখার কথা বলা হয়েছে, এই তিনটে বিষয়ে ডিটেলসে এখন আলোচনা করব। আমি 8টার থেকে মানে আজই 10ই এপ্রিল 8:30 থেকে ট্রাই করছি। আমার মোবাইলে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, মোবাইল থেকে আমি ভিডিও শ্যুট করি, তো প্রবলেম হয়ে গিয়েছিল যে স্পেস ফাঁকা ছিল না, এই করতে করতে দেরি হয়ে গেল। তারপরেও এখন 10:15 বেজে গেছে। চেষ্টা করছি বিষয়টাকে পরিষ্কারভাবে সরলভাবে বোঝানোর এবং কম সময়ের মধ্যে। তারপর আবার ভিডিওটাকে আপলোডও করতে হবে, যেতে যেতে হয়তো 12টা না পেরিয়ে যায়, তার আগেই দিতে হবে। যাই হোক, তো একটু অ্যাডজাস্ট করবেন। তো বিষয় হচ্ছে যে তিনি বলেছেন, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মতে, মিটার অর ভার্স alone is not a distinguishing feature of poetry. What is meter, what is verse, what is rhythm, what is tempo, what is foot, এগুলো আমার আগের ভিডিওতে আলোচনা করা আছে। আপনারা ইউটিউবে সার্চ বারে গিয়ে লিখবেন যে হোয়াট ইজ ড্রামা, হোয়াট ইজ পোয়েট্রি, হোয়াট ইজ টেম্পো, হোয়াট ইজ ভার্স, এরকম সার্চ করলে দিয়ে তার সঙ্গে লিখবেন এসবি লিটারেচার, কথাটা অবশ্যই ইনক্লুড করবেন, নয়তো আমার ভিডিওগুলো পাবেন না। তো ইনক্লুড করলে সেখানে আপনারা পেয়ে যাবেন 1 মিনিট বা হচ্ছে 4-5 মিনিটের মধ্যে বলা আছে বিষয়গুলোকে, সিম্পলি একদম সিম্পলিফাই করে দেওয়া আছে। আপনারা একবার দেখলে বিষয়টা কিন্তু বুঝতে পারবেন, তাহলে সেখান থেকে বিষয়টা জেনে নিলে ক্লিয়ার হয়ে যাবে। আর স্পেশালি বলবো, আমার শর্ট সিরিজ যেগুলো থাকে সেগুলো যদি মিস করে থাকেন, তাহলে আমি বলবো যে অনেক কিছু বিষয়ে আপনারা কিন্তু মিস করে যাবেন। কারণ হচ্ছে যে সেখানে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা ইংলিশ লিটারেচার এবং ইন জেনারেল একটা কোনো শব্দ টার্ম নিয়ে আলোচনা করেছি, একটা শব্দের মানে, যেগুলো আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে এবং বিষয়টাকে পড়ার বোঝার জানার দিক থেকেও খুব দরকার হয়ে থাকে। অনেক কিছু গুরুত্বপূর্ণ, চার্লস ডিকেন্স, জেন অস্টেন, তারপর হচ্ছে প্রোসোডিকি, তারপর এই যে অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আলোচনা করা আছে, কম্পারেটিভলি আলোচনা করা আছে, একটা নিয়ে আলোচনা করা আছে, দুটো একসঙ্গে আলোচনা করা আছে, ডিফারেন্স কী কী, অনেক কিছু জিনিসের বিষয়ের আমরা ডিফারেন্স জানি না, সেগুলো নিয়ে আলোচনা করা আছে। তো না দেখে দেখলে প্লিজ দেখে নেবেন, শর্ট সিরিজগুলো খুবই হেল্পফুল হবে। আপনারা আমার চ্যানেলে গিয়েও দেখতে পারবেন, কিন্তু এই আমি বলবো যে যেগুলো হচ্ছে যে হোয়াট ইজ পোয়েট্রি, হোয়াট ইজ ড্রামা, এই ধরনের টপিকগুলো, সেগুলো আপনারা সার্চ করে দেখতে পারবেন। তো বিষয় হচ্ছে যে এখন আমরা চলে আসি কি তিনি এখন কি বলছেন, যে পোয়েট্রির কথা বলছেন এখানে, যে একটা যে মিটার বা পোয়েট্রি বা কবিতা বা চরণ বা শ্লোক মাপার জন্য আমরা যে যন্ত্র বা পদ্ধতি অবলম্বন করি, সেই পরিমাপককে বলা হচ্ছে মিটার, পরিমাপক। কবিতা ছন্দবদ্ধ, কবিতা চরণ শ্লোককে মাপার যে জন্য ব্যবহার করছি যে বিষয়টা, সেটাকে আমরা বলছি মিটার। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলছি যে ভূমিকম্পের ভূমিকম্পের যে প্রবাহটা, ভূমিকম্পের যে কতটা গতিবিধি, সেটাকে মাপার জন্য আমরা যেমন রিক্টার স্কেল ব্যবহার করি, ঠিক সেরকমই প্রত্যেকটা জিনিসের মাপার আলাদা আলাদা যন্ত্র থাকে। তো পোয়েট্রির মাপার বিষয় হলো মিটার। আর হচ্ছে কি বলে, ফুট আছে, কত ধরনের ফুট আমরা পাই, এগুলো পোয়েট্রির রিদম, ছন্দবদ্ধভাবে। তো এই বিষয়গুলো খুঁটিনাটি আমাদের কিন্তু জানতে হবে, নয়তো আমরা বিষয়টাকে ক্লিয়ারলি জানতে পারবো না। কারণ একটা যখন আমরা কোনো বিষয় পড়াশোনা করি, সেখানে কিন্তু ছোট 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 করে অনেকগুলো শব্দ থাকে, শব্দ জুড়ে একটা বাক্য বানাচ্ছে, সেই বাক্যটায় কী কী শব্দ বলেছে তার এককভাবে মানে জানাটা খুব ইম্পর্টেন্ট। তারপরে আবার সেই এককভাবে মানে যা দাঁড়াচ্ছে, আবার কেউ কি বলছেন কোন প্রসঙ্গে, সেই মানেটা কিন্তু একটু হলেও পরিবর্তন হয়ে যায়। কারণ একটা শব্দ এককভাবে যা অর্থ দেবে, আরেকজনের সঙ্গে জুড়ে বা আরেকটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু একই অর্থ বহন করে না, অনেকটা ডিফারেন্স হয়, অনেক সময় অল্প ডিফারেন্স হয়, কিন্তু একটু হলেও ডিফারেন্স কিন্তু থাকে, সেটা আমাদের বুঝতে হবে। তো এখানে তিনি বলছেন যে পোয়েট্রি কিন্তু শুধুমাত্র ওই ছন্দবদ্ধ যে ভার্স বা তোমরা হচ্ছে যে আমরা ফুট এসব পাই, সেটা কিন্তু শুধু নয়, বা একটা বৈপরীত্যমূলক যে বৈশিষ্ট্য বা পার্থক্যমূলক যে একটা বৈশিষ্ট্য বা
কি বলবো ওটা গঠন বা চরিত্র আমরা দেখতে পাই, সেগুলো নিয়েই শুধু পোয়েট্রি কিন্তু না। পোয়েট্রি কি বলেছেন, অর ইমাজিনেটিভ লিটারেচার ইন জেনারেল। ইমাজিনেটিভ লিটারেচার মানে হলো যেটা আমরা কল্পনার মাধ্যমে কাল্পনিকভাবে লিখে থাকি যে সাহিত্য, সেটাকে আমরা বলি ইমাজিনেটিভ লিটারেচার। তিনি বলছেন সাধারণভাবেই যে পোয়েট্রিতে আমরা কতগুলো বৈপরীত্যমূলক মিটার ভার্স বা যে বৈশিষ্ট্যপূর্ণ বিষয়গুলো ব্যবহার করি শুধু তাই নয়, বা হচ্ছে কল্পনাপ্রসূত সাহিত্য তা কিন্তু নয়। তারপর তিনি কেন এই ট্র্যাজেডি বলতে গিয়ে পোয়েট্রির বিষয়ে একটা ইন্ট্রোডাকশন দিলেন। এর আগের দিন আমরা পোয়েট্রির সঙ্গে ডিফারেন্স অনেক কিছু দেখেছি, সেগুলো দেখে নেবেন এর আগের দিনের ভিডিওটা। অ্যারিস্টটলের পোয়েটিক্স নেট সেট গেট এক্সাম দেওয়া, মানে ওটা ইউটিউবে সার্চ করবেন যে হোয়াট ইজ পোয়েটিক্স ফর নেট সেট গেট এক্সামিনেশন ইন অ্যারিস্টটলস পোয়েটিক্স, ডিটেলস ডিসকাশন আছে, ওটা দিয়ে এসবি লিটারেচার দিবেন, সার্চ করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তারপর কি হচ্ছে, তিনি বলছেন যে ট্র্যাজেডি দেন, তাহলে আমরা কি বলছি ট্র্যাজেডি সম্পর্কে তিনি এখন কি বলছেন যে ইজ অ্যান ইমিটেশন অফ অ্যাকশন। তিনি বলছেন ট্র্যাজেডি হলো একটা ইমিটেশন অফ অ্যাকশন। তার মানে হচ্ছে ট্র্যাজেডি হলো একটা অ্যাকশন, মানে কি কাজ, ক্রিয়া, কর্মের অনুকরণ। ইমিটেশন মানে নকল বা অনুকরণ। যেমন আমরা দেখতে পারি ছোট বাচ্চারা সবসময় বড়দেরকে অনুকরণ করার চেষ্টা করে, বড়রা যা যা করে ছোটরা কিন্তু তাই দেখে অনুকরণ করার চেষ্টা করে। আর আমি প্রত্যেকটা বিষয় বোঝানোর সময় কিন্তু আমি রিয়েল লাইফ এক্সাম্পল টেনে নিয়ে আসি। আমার এখানে আমার যে ভিডিওগুলো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে এটা আমি আমার একটা বৈশিষ্ট্য বলতে পারেন, একটা ক্যারেক্টারিস্টিক্স বলতে পারেন, যে আমি যাই আলোচনা করি না কেন আমি সবসময় বাস্তব জীবন থেকে ব্যক্তিগত, আমাদের যে ব্যক্তিগত জীবন তার সঙ্গে যে আমাদের বাস্তব জীবন জড়িয়েছে সেই বাস্তব জীবনের উদাহরণ টেনে নিয়ে এসে আমি আপনাদের সঙ্গে তুলে ধরি। শুধুমাত্র একটাই পারপাস থাকে যে সেটা যেন আমরা রিলেট করতে পারি, কানেক্ট করতে পারি, বিষয়টা যেন বুঝতে পারি সহজ সরলভাবে, তার জন্য। কিন্তু সবসময় ওই উদাহরণগুলোর কিন্তু ডিরেক্ট কোনো কানেকশন থাকে না, আর যদি থাকে সেটা আমি বলে দেবো। এই যে আমি বিষয়টা বললাম যে অনুকরণ বাচ্চারা করে, এর সঙ্গে অ্যারিস্টটলের ট্র্যাজেডির কোনো কিন্তু সম্পর্ক নেই, কিন্তু ওই বিষয়টাকে বোঝার জন্য আমার এটা জানা দরকার। ওটা তাহলে যখন আপনাদের চোখের সামনে ফুটে উঠবে যে হ্যাঁ তো বাচ্চারা তো বড়দের যা যা করতে থাকে তাই তো ছোটরা বাচ্চারা করে, সেটা অনুকরণ। তার মানে এরকমভাবে উনি বলছেন যে কর্মের অ্যাকশন ইমিটেশন হলো কি ট্র্যাজেডি। তারপর তিনি কি বলছেন, দ্যাট ইজ সিরিয়াস। সেটার মধ্যে কি কি আমরা বৈশিষ্ট্য পাবো, কি কি ক্যারেক্টারিস্টিক দেখতে পাচ্ছি। সিরিয়াস মানে গুরুতর বা গম্ভীর বা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে কি থাকছে কমপ্লিট মানে সম্পূর্ণ বা পরিপূর্ণ, এবং আর কি থাকছে সার্টেন ম্যাগনিটিউড মানে হচ্ছে যে নির্দিষ্ট একটা মাত্রা। এই বিষয়গুলোকে নিয়ে থাকছে এবং বলছে একটা কর্মের অনুকরণ। তারপর তিনি কি বলছেন, দ্য রাইটার অফ ট্র্যাজেডি সিক্স টু ইমিটেট দ্য সিরিয়াস সাইড অফ লাইফ। যারা ট্র্যাজেডি লেখেন, অবশ্যই রাইটার কমেডিও লেখেন, ট্র্যাজেডিও লেখেন, তো যারা ট্র্যাজেডি লেখেন তাদের একটা কি থাকে, তারা কি খোঁজেন, কি বলবে, কি ওনারা খুঁজতে চেষ্টা করেন, সেটা হলো গিয়ে তারা সবসময় জীবনের একটা সাইডকে দেখানোর চেষ্টা করেন যেটা খুব সিরিয়াস বা গম্ভীর বা গুরুতর, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেন। আরেকটা কি বলছেন যে জাস্ট লাইক অ্যাজ, তুলনা করে বলছেন যেরকম কমেডিতে আমরা দেখতে পাই যে রাইটাররা কি ইমিটেট করার চেষ্টা করে, কমেডি সিক্স টু ইমিটেট অনলি দ্য শ্যালো অ্যান্ড সুপারফিশিয়াল সাইট। যেখানে আমরা শ্যালো বা সুপারফিশিয়াল মানে হচ্ছে যে অগভীর এবং উপরি, যেটা গভীর নয় সেটাকে আমরা বলি অগভীর, উপরি মানে উপরিভাবে। কমেডি এবং ট্র্যাজেডির মধ্যে কি পার্থক্য, আমি যদি ইন জেনারেলি আপনাদের সামনে বলি এখন, কমেডি হলো এক কথায় হাস্য, কৌতুক বা হাস্যরসপূর্ণ ঘটনা থাকবে। কমেডির মধ্যে আমরা একটা হ্যাপি এন্ডিং দেখতে পারবো। কমেডির মধ্যে সেরকম কোনো কিন্তু একটা বড় সড়ো আমরা যুদ্ধ দাঙ্গা দেখতে পাই না, খুব ছোটো মোটো একটা প্রবলেম হলেও সেটা সর্ট আউট হয়ে যায়, শেষে আমরা সমাপ্তিটা খুব সুখকরভাবেই দেখতে পাই আর সুখময় হয়। আর ট্র্যাজেডির ক্ষেত্রে কি হচ্ছে, ট্র্যাজেডির ক্ষেত্রে কিন্তু হিরো হিরোইন ভিলেন কমেডিতেও যেরকম থাকে এখানেও থাকবে, কিন্তু এখানে একটা থাকবে, একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে, সেটা হলো যে হ্যাপি এন্ডিং কখনো হবে না, স্যাড এন্ডিং হবে, যেখানে আর কি হিরো হিরোইনের মিল হলো না, যেখানে হয়তো ঘটনাটা যা শুরু হয়েছিল শেষটা ভালো হলো না, আর যেখানে কি হচ্ছে যে মার্ডার, সেটা কেউ কাউকে মারতে পারে, খুন করতে পারে, আবার কেউ হতে পারে নিজে সুইসাইডও করতে পারে, আবার কখনো হতে পারে যে কেউ পয়জন দিয়ে মেরে ফেলছে, বা এই ধরনের ঘটনাগুলো ধারালো অস্ত্র দিয়ে মেরে দিচ্ছে, এই ধরনের ঘটনাগুলো আমরা ট্র্যাজেডিতে দেখতে পারবো, এবং হ্যাপি এন্ডিং থাকবে না, এবং একটা লাস্টে একটা আকাঙ্ক্ষা রেখে যাবে। মানে মনে আমরা যখন ট্র্যাজেডি বা দুঃখের সিনেমা দেখে সিনেমা হল থেকে বেরোই তখন আমাদের মনে একটা বিষণ্ণতা নিয়ে বেরোই এবং মনে ভাবতে থাকে ইস এই শেষটা তো এরকমও হতে পারতো, এরকম না হয়ে, এটাই একটা আশা রেখে দিচ্ছে। আর কমেডিতে আমরা হাসি মুখে বাইরে বেরিয়ে আসি সিনেমা হল থেকে, কারণ কমেডিতে আমরা এনজয় করি যে হ্যাপি এন্ডিং তো ফাইনালি হলো হিরো হিরোইন বা ওই পরিস্থিতিটার, সেটা নিয়ে আমরা খুব হ্যাপিলি কিন্তু ফিরে আসি। কিন্তু ট্র্যাজেডি কিন্তু তা হয় না। এটা দুটোর মধ্যে
বেসিক ডিফারেন্স। তারপর তিনি কি বলছেন যে দ্য ট্র্যাজিক সেকশন প্রেজেন্টেড অন দ্য স্টেজ ইন আ ড্রামা শুড বি কমপ্লিট অর সেলফ কন্টেইনড উইথ আ বিগিনিং, মিডল অ্যান্ড অ্যান এন্ড। তার মানে তিনি কি বলছেন যে ট্র্যাজিক সেকশন, যে পার্টটা খুব কষ্টের বা দুঃখের, গুরুগম্ভীর, সেটা কি থাকছে প্রেজেন্টেড অন দ্য স্টেজ, যখন স্টেজে সেটা প্রেজেন্ট করা হবে, পারফর্ম করা হবে একটা ড্রামা, নাটকের মাধ্যমে, শুড বি কমপ্লিট, সেটা সম্পূর্ণ পরিপূর্ণ হতে হবে, কমপ্লিট হতে হবে, অ্যান্ড অর কি সেলফ কন্টেইনড। সেলফ কন্টেইনড মানে ওই নাটকটা, ওই ট্র্যাজিক সেকশনটা যেন নিজেই নিজের পরিপূরক হয়ে থাকে। মানে হচ্ছে যেমন আমরা মানে কারোর উপর যেন নির্ভর না করে, যেমন আমরা বলি সেলফ কন্ট্রোল, মানে নিজের মনকে কন্ট্রোল করো, নিজেকে কন্ট্রোল করো, নিজেকে খারাপ জিনিস থেকে বা খারাপ বা একটা ব্যাড ইমোশন থেকে, খারাপ ফিলিং থেকে নিজেকে দূরে রাখো, মনটাকে কন্ট্রোল করো, নিজে নিজে আত্ম নির্ভর হয়ে থাকা। এই যে আমরা কথাগুলো বলি ঠিক সেরকমই এখানে বলছে সেলফ কন্টেইনড, মানে ড্রামাটা যেন সেলফ কন্টেইনড থাকে, কারোর উপর যেন নির্ভর না করে। এই যে এক্সাম্পলটা আনলাম এটার সঙ্গেও কিন্তু অ্যারিস্টটলের ট্র্যাজেডির পোয়েটিক্সের কোনো রিলেশন নেই, আমি বোঝানোর জন্য এক্সাম্পল নিয়ে এলাম। আর তারপর কি হচ্ছে, আরেকটা বিশেষ বৈশিষ্ট্যর কথা বলছে, একটা বিগিনিং থাকবে, একটা মিডল থাকবে এবং একটা এন্ড থাকবে। বিগিনিং মানে শুরু, মিডল মানে মাঝামাঝি, আর এন্ড মানে সমাপ্তি বা শেষের দিকে। তো কি হচ্ছে, এখানেও আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল টানছি, যেখানে আমরা দেখতে পারি যে জন্মের পর একটা বাচ্চার শৈশবকাল, তারপর যৌবনকাল, তারপর হচ্ছে বার্ধক্য। তো ঠিক সেরকমই এখানেও তিনি বলছেন যে ট্র্যাজেডিতে তিনটে জিনিস থাকবে, একটা শুরু থাকবে, একটা মাঝামাঝি সময় থাকবে, একটা শেষ পর্যায়ে থাকবে, এইভাবে বিভক্ত থাকবে। এখানেও কিন্তু আমি এক্সাম্পল টানলাম, আমার বলা সঙ্গে অ্যারিস্টটলের বলার এখানে কোনো ডিরেক্টলি কোনো কানেকশন নেই, জাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য উদাহরণ টেনেছি। তারপর বলছে 6 এলিমেন্টস ইন ট্র্যাজেডি। আমরা 6টা এলিমেন্ট দেখতে পাই ট্র্যাজেডিতে, খুব 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 ইম্পর্টেন্ট, আপনাদের এটা মনেই রাখতে হবে, মুখস্থ করে ফেলুন। কারণ হচ্ছে যে এগুলো গ্র্যাজুয়েশনে ইংলিশে পড়ার সঙ্গে সঙ্গে বা পরে পরে কি হয়, কম্পিটিটিভ এক্সামে যদি ক্রিটিসিজম বা এগুলো তো বেস, এগুলো তো আমাদের গোড়া, এনাদেরকে বাদ দিয়ে কোনো কিছুই শুরু হতে পারে না। তো এই বিষয়গুলো কিন্তু জেনে রাখতে হবে, সেটা গ্র্যাজুয়েশন লেভেল হোক, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল বা আফটার গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলে, নেট, সেট, গেট অর এনি আদার কম্পিটিটিভ এক্সাম যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই ক্রিটিসিজম যদি থাকে তাহলে এনাদের কিন্তু পড়তে হবে, এনাদের স্কিপ করা যাবে না, এনাদেরকে বাদ দিলে হবে না। তো কি কি 6টা এলিমেন্ট থাকছে, 6টা বিষয়বস্তু আমরা কি পাচ্ছি, প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটাকল অ্যান্ড কি সং। প্লট মানে কি, একটা পটভূমি থাকতে হবে, ক্যারেক্টার মানে চরিত্র তো অবশ্যই থাকবে, ডিকশন মানে ছন্দ, একটা ছন্দবদ্ধ ব্যাপার থাকবে, রিদম থাকবে, থট মানে ভাবনা, এবং কি স্পেকটাকল মানে দৃশ্য বা ডিসপ্লে, আর কি হচ্ছে সং মানে গান, যেটা মিউজিক। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 3টে ইউনিটের কথা বলছেন। কি কি ইউনিটি? ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ স্পেস, বা ইউনিটি অফ প্লেসও বলতে পারি স্পেসটাকে। ইউনিটি অফ অ্যাকশন মানে হলো কর্মের ঐক্য, ইউনিটি অফ টাইম মানে হলো গিয়ে সময়ের ঐক্য, ইউনিটি অফ স্পেস বা প্লেস হলো গিয়ে স্থানের ঐক্য বা জায়গার ঐক্য। তাহলে কিরকম ভাবে আমরা পাচ্ছি, ইউনিটি অফ অ্যাকশনে কি বলছে, এ ট্র্যাজেডি শুড হ্যাভ ওয়ান প্রিন্সিপাল অ্যাকশন। অ্যারিস্টটল বলেছেন একটা ট্র্যাজেডি বা একটা দুঃখজনক যে ঘটনা বা নাটক থেকে থাকে, সেখানে একটা প্রিন্সিপাল বা প্রধান অ্যাকশন থাকতেই হবে, একটা প্রধান মুখ্য বিষয় কিন্তু সেখানে থাকতেই হবে। এবং ইউনিটি অফ টাইমে কি বলেছেন, দ্য সেকশন ইন আ ট্র্যাজেডি শুড অকার ওভার আ পিরিয়ড অফ নো মোর দ্যান 24 আওয়ার্স। তার মানে ট্র্যাজেডিতে যে ঘটনাটাকে আমরা তুলে ধরবো সেটা যেন 24 ঘন্টার বেশি না হয়, 24 ঘন্টার মধ্যেই যেন সেটা সীমিত থাকে এবং 24 ঘন্টার মধ্যেই যেন সেটাকে দেখানো হয়, এর বেশি যেন না হয়। এটা 2 নম্বর শর্ত, ইউনিটি অফ টাইম। তবেই এই ইউনিটি অফ টাইম বা সময়ের ঐক্য কিন্তু ধরে রাখতে সক্ষম হবে ট্র্যাজেডি। আর এর বেশি হয়ে গেলে তাহলে কিন্তু এই রুল মানবে না, এই নিয়ম ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বরে বলছেন ইউনিটি অফ প্লেস। এ ট্র্যাজেডি শুড এক্সিস্ট ইন আ সিঙ্গল ফিজিক্যাল লোকেশন। একটা ট্র্যাজেডি যেখানে যে জায়গায় দেখানো হচ্ছে বা যে জায়গাটা বিষয় তুলে ধরা হচ্ছে, সেখানে একটাই নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে যেন সেখান থেকে যেন ছিটকে ছিটকে এখানে ওখানে সেখানে যেন চলে না যায়। তাহলে কি হবে, শ্রোতারা বা অডিয়েন্সরা নিজেদের কানেক্ট করতে পারবেন না, সেটা বুঝতে ওনাদের অসুবিধা হবে। এই হলো ব্যাপার। এখন আমি এই 3টেকেই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বলবো যাতে করে আমাদের মনে থাকে। কি বলছেন যে ঘটনাটা কি হবে, 24 ঘন্টার মধ্যেই থাকবে, মানে যে ঘটনাটা হয়েছে 24 ঘন্টার মধ্যেই শুরু হয়েছে, 24 ঘন্টার মধ্যে শেষ হয়েছে, এরম না 14, 15, 16 বছরের আগের একটা ঘটনা তুলে এনে হঠাৎ করে সেই ট্র্যাজেডির একটা মাঝখানে মানে একটা ঘটনার মাঝখানে ঢুকিয়ে দিল। তাহলে কি হবে, অডিয়েন্স কনফিউজড হয়ে যাবে, অডিয়েন্স রিলেট করতে পারবে না, কানেক্ট করতে পারবে না, অডিয়েন্স বুঝতে পারবে না কি শুরু হয়েছিল আর কোথা থেকে কোথায় চলে গেল, তাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে কি হবে, এই ইউনিটি অফ টাইম কিন্তু ফেল করবে, তাহলে কিন্তু এটা মেনটেন হবে না। তো এই নিয়মটা মেনটেন করার জন্য 24 আওয়ার্স, 24 ঘন্টার বেশি সময় ধরে কোনো ঘটনা বা কিছু দেখানো যাবে না বা বলা যাবে না। সেটা 14-15 বছর আগের একটা ঘটনা আপনি হঠাৎ করে তুলে নিয়ে এলেন ট্র্যাজেডিতে, তাহলে কিন্তু এই রুল ফলো হবে না। এটা রিয়েল লাইফ এক্সাম্পল বলতে যে এই যে এক্সাম্পল দিলাম যাতে করে বিষয়টাকে আরো ক্লিয়ারলি বোঝা যায়। কারণ এখানে বলা থাকলো যে নো মোর 24 আওয়ার্স একটা শর্ত আছে, কিন্তু কি 24 ঘন্টার বেশি না, কিন্তু এইভাবে উদাহরণ দিলে তা আমাদের বিষয়টাকে বুঝতে যাবে। ও এই কথাটা বলে বোঝানোর বা বলার চেষ্টা করেছেন অ্যারিস্টটল ওনার পোয়েটিক্সে ট্র্যাজেডি সম্পর্কে। ঠিক আছে, তারপর বলা হচ্ছে যে ইউনিটি অফ প্লেস।
আমরা এখন যে সিনেমা দেখি, আমরা দেখি যে একটা বাড়িতে বা একটা কোনো টাউনে বা একটা শহরে বা একটা গ্রামে হিরো হিরোইন বা অন্যান্য চরিত্রগুলো আছে। হঠাৎ করে আমরা দেখতে পাই তারা স্বপ্নের মাধ্যমে অন্য একটা লন্ডন, সুইজারল্যান্ড বা প্যারিস বা কোথাও একটা গিয়ে অন্যরা কী করছেন, ওখানে স্বপ্নের মধ্যে হিরো হিরোইন ডান্স করছে। তো কী হবে, তো যারা অডিয়েন্স তারা তো ট্র্যাজেডির ক্ষেত্রে বলছেন, যারা অডিয়েন্স তারা তো কি হয় যে সুখের পরে দুঃখ তো আসবে, ট্র্যাজেডি মানে অবশ্যই দুঃখ থাকবে, তার মানে যে সুখের কোনো সিনারি বা সিন বা গল্প আমরা পাবো না তা তো হতে পারে না। সাপোজ হিরোইন মনে মনে ভাবছে এবং তারা অন্য একটা লোকেশনে অন্য একটা জায়গায় চলে গেছে, তো সেখানে অডিয়েন্স কি করে কানেক্ট করতে পারবে? তো এটা বলা হচ্ছে এরকম যেন না হয়, একটা যেন সিঙ্গেল লোকেশনকেই দেখানো হয় ট্র্যাজেডি, তাহলে ইউনিটি অফ প্লেস বা স্পেস কি হবে, ফলো করা হবে। তারপর কি আছে ইউনিটি অফ অ্যাকশন, অ্যাকশনের একটা প্রিন্সিপাল, একটা প্রধান একটা অ্যাকশন থাকবে, তাহলে আমরা কি হবে যে আমরা বুঝতে পারবো যে কি বলা হচ্ছে যে একটা প্লট মানে তো পটভূমি, একটা অ্যাকশন দেখানো হচ্ছে, একটা কর্ম, একটা ক্রিয়া, একটা কর্ম চলছে কোনো একটা বিষয়, হঠাৎ করে সেখানে আরেকটা অন্য কোনো ঘটনাকে ঢুকিয়ে দেওয়া হলো বা অন্য কোনো ঘটনাকে নিয়ে আলোচনা করা হলো বা তুলে ধরা হলো দর্শকের সামনে, তাহলে কি করে বুঝবে দর্শকরা যে এটা কি হলো? তাই বলছি যে যেমন এক্সাম্পল দেওয়া যাক মহাভারত, রামায়ণ, আরও যে বিভিন্ন আমরা পৌরাণিক গল্প হোক বা যে কোনো একটা আমরা জেনে থাকি, তো রামায়ণে আমরা কি জানি যে সীতাকে হরণ করে নিয়ে যান রাবণ, তো সেই সিনটা যদি ওখানে আমরা কাট করে দিই, সেটা যদি আমরা সরিয়ে দিই, তাহলে কি যারা হয়তো নতুন, সে বয়স্ক হতে পারে, সে ছোট কেউ হতে পারে, যারা হয়তো রামায়ণ দেখেনি কখনো বা সম্পর্কে জানে না, তারা হয়তো প্রথমবার দেখছে, সেখানে যদি সেই সিনারিটাই না থাকে যে সীতাকে হরণ করা হয়েছিল, ওই পার্টটাই কেটে বাদ দেওয়া হয়, তাহলে কি করে বুঝবেন যে এটা রামায়ণ? কি করে সীতাকে ছাড়া, রামকে ছাড়া রামায়ণ কি করে হলো, তাই না? তো ওখান থেকে যদি একটা যে কোনো একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা একটা ঘটনাকে আমরা সরিয়ে দিই, তার জায়গায় অন্য কিছু নিয়ে আসি, তাহলে তো কেউ বুঝতেই পারবে না যে এটা কেন রামায়ণ হয়েছিল, কি কারণে হয়েছিল। এই হলো বিষয়বস্তু। তো এইভাবে বললাম যাতে ইউনিটি অ্যাকশন, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস কোনোটাই বুঝতে অসুবিধা না হয়, মনে থাকে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। যাই বলে বেস নিয়ে কথা বলে, সবসময় আমরা গোড়াটাকে ক্লিয়ার করতে পারলে, বুঝতে পারলে আমরা অটোমেটিক্যালি একটু একটু করে বেড়ে উঠবো, আর অবশ্যই মজবুতভাবে আমাদের গোড়া ঠিক থাকলে আমরা কোনোদিনও হেলে পড়বো না বা ভেঙে পড়বো না। আর যত বড়ই কম্পিটিটিভ এক্সাম বা যত বড়ই কোনো ইন্টারভিউ ক্র্যাক করার বিষয় হোক বা অন্য কোনো এই সাবজেক্টের বিষয়ে নিজের দখল বা নিজের জ্ঞানের পরিধি বাড়ানোর কথা হোক বা নিজের জীবনে, সেটা আমরা শুধু চাকরি নয়, যে কোনো প্রফেশনে আমরা যেন যে বিষয়টাকে আলোচনা করবো পড়বো, এটাকে যেন বুঝে নিজে বুঝে অপরকেও বোঝাতে পারি বা সবার সামনে সরল সহজভাবে তুলে ধরতে পারি, বিষয়টাকে যেন আমরা ক্লিয়ারলি বোঝাতে পারি বা তুলে ধরতে পারি, এই হলো উদ্দেশ্য। আর অবশ্যই বিষয়টাকে না বুঝলে আমরা পরীক্ষা হলে সে এমসিকিউ কোয়েশ্চেন হোক আর ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন হোক, যে কোনো কোয়েশ্চেনের আনসারই করা সম্ভব না যতক্ষণ না আমাদের সেই বিষয়ের বেসটা বা কী বিষয়বস্তু নিয়ে কথা বলছে সেটা ক্লিয়ার হয়। সেটা নিয়ে ক্লিয়ার না হলে আমরা কখনোই কিন্তু সঠিক উত্তরটা করে আসতে সক্ষম হব না, যে কোনো এক্সামে ক্লিয়ার করা হোক বা কোনো একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উত্তীর্ণ হওয়ার ব্যাপারই হোক। তাহলে নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচারকে। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে। এই চ্যানেলটা আমি বলি না আমার একার চ্যানেল, এই চ্যানেল আমি বলতে পারি এখানে পড়াশোনার বিষয়ের কথা, কিন্তু আপনারা জুড়ে আছেন, আপনাদেরই আমি আছি, কারণ হচ্ছে আপনারা দেখছেন বলেই এই ভিডিওগুলো আমি বানাচ্ছি, এবং আস্তে 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 আমরা একসঙ্গে বড় হব, একসঙ্গে এগিয়ে যাব, এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেল বানানো, যেটা অবশ্যই আমার একার কখনোই নয়, আপনাদের সঙ্গেই জুড়ে আছে। তো প্রচুর পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন হোক, কোনো বিষয় হোক, কোনো প্রশ্ন হোক বা কোনো একটা কিছু জানার হোক, বা আমি যদি কিছু ভুল বলে থাকি বা আমার যদি কোনোটা ইমপ্রুভ করার হয়, আপনাদের যদি কোনো সাজেশন থাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমি সাদরে গ্রহণ করবো, সেটা ভালো হোক বা মন্দ, ভালো মন্দ দুটোই আমি শুনতে চাই যে আমার সম্পর্কে, কারণ খারাপটা জানলে তবেই তো আমি নিজেকে খারাপটা থেকে শিখে ইমপ্রুভ করতে পারবো, তাই না? শুধু ভালো 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 করে তো লাভ নেই, কারণ খারাপ না থাকলে ভালোর মূল্য নেই, ভালো না থাকলে খারাপের মূল্য নেই। তো দুটোই আমাদের জীবনের সাদরে গ্রহণ করা উচিত, সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া এবং একসাথে পথ চলা।